হ্যালো এসএসসি 26 কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর রাসায়নিক বন্ধনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আর এই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে সবথেকে বেশি সিকিউ এসে থাকে। বিশেষ করে গ নম্বরে এসে থাকে যে উপরের মূল্যগুলোর বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো। আর এই বন্ধন গঠনটা সাধারণত আয়নিক এবং সমযোজী হয়ে থাকে। আমরা জানি হচ্ছে বন্ধন টোটাল কয় ধরনের? তিন ধরনের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর হচ্ছে ধাতব বন্ধন। আর তার ভিতরে হচ্ছে আমাদের আয়নিক এবং সমযোজী এই দুইটা বন্ধনই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। চলো কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দেখো কি আছে আমাদের আয়নিক বন্ধন। যদি বলি আয়নিক বন্ধন কাকে বলে, আমরা বলতে পারি যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তর অষ্টপূর্ণ করে তাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। বা বলতে পারি যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকে আমরা আয়নিক বন্ধন। এখন ধাতু কি? ওই যে বলছিলাম এর আগের ক্লাসে আলোচনা করছিলাম ধাতু অধাতুকে, যে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ধাতু। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? অধাতু। এখন বলতে পারো যে আমরা বলতে পারি যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকেও আয়নিক বন্ধন বলতে পারি। সংজ্ঞাটা একই, অর্থাৎ যে যেরকম ভাবে বলতে পারে। দেখো যদি বলতে চাই যে কি, দেখো প্রথমে আমাদের সব থেকে আমরা সবাই চিনি যে কি এই যৌগটার নাম কি আমরা সবাই চিনি? সোডিয়াম ক্লোরাইড। দেখো এই সোডিয়াম ক্লোরাইডটা কি বন্ধন হবে? আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আয়নিক বন্ধন। কিভাবে আয়নিক বন্ধন? সোডিয়াম হচ্ছে কি একটা ধাতু, ক্লোরিন হচ্ছে কি একটা অধাতু। তাহলে সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন হচ্ছে কি অধাতু। আর ধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। ধাতু প্লাস অধাতু। কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করব। দেখো আমরা হচ্ছে বন্ধন মানে হচ্ছে প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। 1s 2s 2p 3s 2 2 6 1। অর্থাৎ আর হচ্ছে আমাদের কি আছে? ক্লোরিন, যেটা আমাদের যৌগটা কি সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনে আমরা জানি কত? 17 1s 2s 2p 3s 3p 2 2 6 2 5। দেখো তাহলে ক্লোরিনের বলতে পারি সোডিয়ামের বলতে পারি সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন আছে? একটি। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন আছে? যদি দেখাই তাহলে এটারে বলা হয় কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর L, তৃতীয় শক্তি স্তর M। এটার প্রথম শক্তি স্তর K L M। দেখো তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। এখন কিভাবে? দেখো সোডিয়াম খুব সহজেই একটি ইলেকট্রন ছেড়ে দেবে, আর এই ত্যাগকৃত ইলেকট্রনটা কি করবে? ক্লোরিন গ্রহণ করবে। যেমন হচ্ছে আমরা যদি ডায়াগ্রামটা আর্ট করি, সোডিয়াম প্রথমে 2 2 8, সর্বশেষ শক্তি স্তর কয়টি? একটি। প্লাস ক্লোরিনে যদি আর্ট করি, এটা একটু মাঝখানে দেই, সাতটি। দেখো হ্যাঁ, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, আর এই ত্যাগকৃত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করবে। তাহলে কি রকম হবে? যারা ত্যাগ করে, এর আগে আমরা আগের ক্লাসে বলছিলাম যে যারা ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ধনাত্মক আয়ন বা অ্যানোড। যারা গ্রহণ করে তারা হচ্ছে কি ঋণাত্মক আয়ন, তাদের কি বলা হয়? অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। তাহলে সোডিয়াম কি হবে? যেহেতু ত্যাগ করছে একটি ইলেকট্রন, তাহলে সোডিয়াম ধনাত্মক আয়ন, সোডিয়াম প্লাস। এখানে আমরা প্লাস দেব ছোট্ট করে,
দুটি, আটটি। এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্লোরিন কি আয়ন হবে? মাইনাস আয়ন। ক্লোরিন হবে মাইনাস আয়ন। দুটি, আটটি, ছয়টি, আরো বাকি আছে একটি। এবং সোডিয়ামের কাছ থেকে আসছে কয়টি? একটি। একটা ইলেকট্রন সোডিয়ামের কাছে যাবে, তাহলে এই একটা ইলেকট্রন সোডিয়ামের কাছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনের কাছে গেলে কি হবে? ক্লোরিনের অষ্টপূর্ণ হবে। দেখো তাহলে সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম দেখো দুটো আমাদের অষ্টপূর্ণ হয়েছে। সোডিয়ামের সর্বশেষ দ্বিতীয় শক্তি স্তর 8টি, ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরেও 8টি। অর্থাৎ বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড যে বন্ধন সেটা হচ্ছে আমাদের কি? আয়নিক বন্ধন। আবার যদি আমরা দেখো কি রকম হয় যে সমীকরণটা চাই মাঝে মধ্যে, তাহলে সমীকরণটা কি দেব আমরা? সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ মানে কি? মাইনাস করলাম একটা ইলেকট্রন, কি আয়ন হবে? সোডিয়াম প্লাস আয়ন। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি? ক্লোরিন প্লাস ইলেকট্রন, ক্লোরিন কি আয়ন হবে? ক্লোরিন মাইনাস আয়ন। দেখো বুঝতে পারতেছি কিনা? এইটাই আমাদের দেখবা বোর্ড কোশ্চেনের হচ্ছে 80% বোর্ড কোশ্চেন এই যে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা দিয়ে আমাদের কি আসছে? বেশি আসে যে উপরে একটি পরমাণু যার যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন এবং অপর পরমাণু যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন, উপরের পরমাণু দ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করব। এটাই আমাদের বেশি আসে। তখন কি করতে হবে? ইলেকট্রন বিন্যাসটা দিতে হবে এবং এই ডায়াগ্রামটা দিতে হবে। তারপর আমরা জাস্ট একটু বাংলা লিখে দিব যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, আর সেই ইলেকট্রন সোডিয়াম একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাস আয়ন, আর সেই ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং ক্লোরিনের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। দেখো বুঝতে পারতাছি কিনা? এটা আমাদের কি? আয়নিক বন্ধন। এরকম আমাদের আরো অনেক আয়নিক বন্ধন আছে। যদি বলতে চাই যে ম্যাগনেসিয়াম অক্সাইড কিরকম ভাবে? সেম হবে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা জানি ম্যাগনেসিয়াম অক্সাইড কিরকম হবে? MgO। অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, অক্সিজেনের যোজনী কত? 2। তাই 2 2 কি হয়? আমাদের উঠে যায়, যে কারণে আমাদের কোনো নিচে কোনো কিছু হয় না। এখন আমরা যদি এটা বলি, দেখো ম্যাগনেসিয়ামের যদি আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? ম্যাগনেসিয়াম সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন। তাহলে লিখি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা আচ্ছা করে দিই দেখি। Mg 12 1s 2s 2p 3s 2 2 6 2। তাহলে ম্যাগনেসিয়ামের দেখো 2 আর 8, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। এবং অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন হচ্ছে 8 1s 2s 2p, তাহলে 2 2 4 হলো, আর হচ্ছে বাকি আছে 4টি। তাহলে এটা অক্সিজেন ইলেকট্রন বিন্যাস। আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 6টি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের অষ্টপূর্ণের জন্য কি করতে হবে? 2টি ইলেকট্রন ছেড়ে দিতে হবে, আর না হলে বাকি 6টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আমরা তো জানি যে 4টার বেশি ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণ করতে পারে না। আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে 6টি ইলেকট্রন, আর অক্সিজেনের দরকার 2টি। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই অক্সিজেন ম্যাগনেসিয়াম যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে আর এই অক্সিজেন যদি সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটারে আমাদের কি হইতাছে? অষ্টপূর্ণ হইতাছে। ম্যাগনেসিয়াম নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হইতাছে, আর অক্সিজেন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হইতাছে। তাহলে দেখো আমরা ডায়াগ্রামটা যদি দেখি, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম প্রথম, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 8, তৃতীয় শক্তি স্তরে 2টি। আচ্ছা এটা আমরা এখানে দেই যাতে একটু বুঝতে সুবিধা হয়। প্লাস কি আছে? অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টি,
দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে আমাদের 6টি। হ্যাঁ, তাহলে কি হবে, এই দুটি ইলেকট্রন কার কাছে আসবে? অক্সিজেনের কাছে। ম্যাগনেসিয়াম থেকে দুটি ইলেকট্রন অক্সিজেনের কাছে আসবে। দেখো তাহলে কি হয়, ম্যাগনেসিয়াম কত ইলেকট্রন ত্যাগ করলো? দুটি ইলেকট্রন। আর দুটি ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? Mg2+। তিনটি ইলেকট্রন ত্যাগ করলে হবে কি? Mg3+। তাহলে Mg, ম্যাগনেসিয়াম যেহেতু দুটি ইলেকট্রন ত্যাগ করছে, Mg2+, এখানে হবে 2+। এবং অক্সিজেন যদি দেখি আমরা, দুটি, আর সর্বশেষ শক্তি স্তরে হবে 6টি। যে আর বাকি দুটি যে ম্যাগনেসিয়াম থেকে আসলো, তাহলে এখানে 2 মাইনাস হবে, 2 মাইনাস। বা অনেক জায়গায় বইতে দেওয়া আছে হচ্ছে এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দেওয়া, উপরে 2 মাইনাস, একই কথা। এখানে দেওয়া যে কথা, আবার উপরে দেওয়া সেই একই কথা। বুঝতে পারতাছি কিনা? তাহলে আমরা আয়নিক বন্ধন ক্লিয়ার, অর্থাৎ ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকে কি বলা হয়? আয়নিক বন্ধন। আর কোনটা ধাতু কোনটা অধাতু সেটা আমরা আগের ক্লাসে পড়ছি, যে কোনটা ধাতু কোনটা অধাতু। সো এই ধাতু অধাতু নিয়ে আমাদের আর কোনো কথা বলতে হবে না। এরপরে আমরা দেখি কি আছে, সমযোজী বন্ধন, খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, এই দুইটা দিয়ে আমাদের অনেক অনেক বোর্ড কোশ্চেন এসেছে। আমরা দেখা যাইতেছে যে 23 সাল এবং 24 সালের বোর্ড কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো যে যে এই সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুইটা দিয়ে আমাদের অনেক বোর্ড কোশ্চেন এসেছে। সো এই দুইটা আমাদের ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা কি দেব? ইলেকট্রন বিন্যাস, তারপরে ডায়াগ্রাম আর্ট করে একটু বাংলা লিখে দিব। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে আমাদের গ নাম্বারে আসে, যে উপরের উপরের মূলদয় বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এই যে ডায়াগ্রামটা দিতে হবে এবং বাংলা একটু লিখতে হবে, যে আমরা দেখা যায় যে ইলেকট্রনের সাথে দেখা যায় যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। এখন ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে তার নিকটস্থ স্ফটিক নিয়মের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এবং অক্সিজেন ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করে সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 6টি ইলেকট্রন তারা পূর্ণ করবে। এই যে 6টি ছিল, এখান থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে 8টি ইলেকট্রন তারা পূর্ণ হলো, অর্থাৎ অষ্টপূর্ণ হলো। সুতরাং হচ্ছে যে নিচের সমীকরণটি, নিচের সমীকরণ দেওয়া হলো। তারপরে দুইটা আমাদের এই যে এরকম সমীকরণ দিব, যে এখানে ম্যাগনেসিয়াম যেহেতু 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে Mg-2 ইলেকট্রন হবে Mg2+। আর অক্সিজেন কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে প্লাস 2 ইলেকট্রন, 2 ইলেকট্রন, অক্সিজেন 2 মাইনাস। বা বইতে অনেক জায়গায় এরকম দেওয়া আছে, দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের পাশে মাইনাস আছে, বা দেখা যাচ্ছে এরকম দেওয়া যে Mg2+, 2 প্লাস 2 ইলেকট্রন, সেই একই কথা। আমাদের এই পাশে মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস। সো আমাদের বই দেখে যে ঘাবড়ানোর কোনো দরকার নাই, এটা আমাদের মনে রাখতে কি হয়, একটু বেশি সুবিধা হয়। যেটা ত্যাগ করছে মাইনাস, আর যেটা গ্রহণ করছে প্লাস, এইভাবে আমাদের মনে রাখতে কি হয়, একটু সুবিধা বেশি হয়। সো আমাদের আয়নিক বন্ধন নিয়ে ক্লিয়ার। কোনটা আয়নিক বন্ধন আমরা দেখে চিনতে পারবো যে কোনটা ধাতু কোনটা অধাতু, এটা আমরা আগে শনাক্ত করব। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, দেখো এরপর আসে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে অষ্টপূর্ণ করে, তাকে আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধনটা ছিল হচ্ছে ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ একজন ইলেকট্রন যদি ত্যাগ করে আর একজন কি করে? গ্রহণ করে। কিন্তু এখানে দুজনেই কি করে? ইলেকট্রনটা শেয়ার করে। কিরকম ভাবে সেটা আমরা দেখবো এখন। আর সমযোজী বন্ধনটা হবে অধাতু প্লাস অধাতু। আমরা বলতে পারি যে অধাতু প্লাস অধাতু মিলে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি।
যেমন হচ্ছে আমরা প্রথমেই যদি দেখি যে কি যা না খেলে আমাদের জীবন চলে না, সেটা হচ্ছে কি অনেকেই শুনে চাষ করে ফেলেছো পানি। পানির সঙ্গে কি H2O, আর এই পানিটা হবে আমাদের কি সমযোজী বন্ধন। কিরকম ভাবে আমরা জানি হাইড্রোজেন একটি কি অধাতু আর অক্সিজেন কি একটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে আমরা কি হয় সমযোজী বন্ধন। এখন সেটা কিরকম ভাবে যদি আমরা দেখাই, তাহলে হাইড্রোজেনের হচ্ছে কি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s এখানে একটি, এরপরে হচ্ছে অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমরা যদি অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 8, তাহলে 1s 2s 2p 2 2 আর হচ্ছে 4, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুটি আর দ্বিতীয় সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনের কি করা দরকার, অষ্টক জন্য আরো বাকি দুটি ইলেকট্রন দরকার, আর হচ্ছে হাইড্রোজেনের দ্বিতীয় পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন দরকার। তাহলে কিরকম ভাবে ইলেকট্রন আমাদের হবে, এখানে হাইড্রোজেন আছে আমাদের কয়টি, দুটি, তাহলে দুটি হাইড্রোজেন লিখি, ডায়াগ্রামটা যদি আর্ট করি, অর্থাৎ প্লাস অক্সিজেন হবে আমাদের প্রথম শক্তি স্তরে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 6টি। এখন যদি আমরা কি হবে, তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে 6টি, দরকার হচ্ছে আর দুটি, প্রথম শক্তি স্তরে দিলাম দুটি এবং সর্বশেষ শক্তি স্তরে 4টি দিলাম, আর দুটি আমরা আলাদা ভাবে দেবো, কারণ এই দুটি ইলেকট্রন সে কি করবে, শেয়ার করবে। তাহলে এখানে হাইড্রোজেন দিলাম, এখন যদি হিসাব করে দেখি, অক্সিজেনের দেখো দ্বিত্বপূর্ণ হয়েছে আর হাইড্রোজেনের দেখো দ্বিত্বপূর্ণ হয়েছে, কিন্তু অক্সিজেনেরও আমাদের অষ্টকপূর্ণ হয়েছে। তাহলে কিরকম ভাবে দেখি, অক্সিজেনের কয়টা, দুইটা, দুইটা 4টা, 6টা, দুইটা 8টা, তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর অষ্টকপূর্ণ হলো। আর হাইড্রোজেনের কয়টি, একটি দুটি, এটাও একটি দুটি, অর্থাৎ হাইড্রোজেন তো তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তাহলে আমরা বুঝতে পারতেছি কিনা যে কোনটা কিভাবে ইলেকট্রন শেয়ার করে, কার কয়টি ইলেকট্রন দরকার, বা কোনটা কি ধরনের বন্ধন। আমরা প্রথমে চিহ্নিত করব যে কোনটা ধাতু কোনটা অধাতু। ধাতু ধাতু মিলে ধাতু প্লাস অধাতু মিলে হয় হচ্ছে আমাদের কি ধাতু প্লাস অধাতু মিলে হয় আয়নিক বন্ধন, আর অধাতু প্লাস অধাতু অর্থাৎ অধাতু অধাতু মিলে আমাদের হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনটা কি আমরা বুঝতে পারতেছি কিনা। এরপর আমাদের আরেকটা সমযোজী বন্ধন আছে হচ্ছে যেমন মিথেন। মিথেনও কি হবে আমাদের সমযোজী বন্ধন, যেরকম কি হবে আমাদের এখানে মিথেনে হচ্ছে কি, মিথেনের সংকেত আমরা জানি কত, CH4 CH4, এখানে শুধু আমাদের কার্বনের হবে, তাহলে এরপর সি যদি দেই কার্বনের হবে, আমরা জানি পারমাণবিক সংখ্যা 6, তাহলে এখানে 1s2s, এখানে শুধু 2 হবে, এখানে শুধু 2, অর্থাৎ প্রথম শক্তি 6টা ইলেকট্রন আমাদের হয়ে গেছে। প্রথম শক্তি স্তরে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের কয়টি আছে, 2 2 4, আর আমাদের তাহলে এইখানে হবে আমাদের কার্বন হাইড্রোজেন আছে কয়টি, 4টি, এখানে 4 দিব, 4টা হাইড্রোজেন, আর এখানে হবে সি, অক্সিজেন পরিবর্তে এখানে হবে সি, আর হবে হচ্ছে আমাদের ইলেকট্রন 4টি। এখন আমরা কিরকম হবে, অর্থাৎ কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি, মিথেনের ক্ষেত্রে হাইড্রোজেন কত 1s, কার্বনের হচ্ছে 6 পারমাণবিক সংখ্যা, প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 4টি, অর্থাৎ 4টি হাইড্রোজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি করবে, অষ্টক এবং দ্বিত্বপূর্ণ করবে। তাহলে কিরকম ভাবে, অর্থাৎ 4টি আমরা হাইড্রোজেন দিলাম এবং কার্বন দিলাম। এখন তাহলে হবে হচ্ছে আমাদের কার্বনের প্রথম শক্তি স্তরে 2টি, এবং দেখো এখানে হচ্ছে 4টি ইলেকট্রন সর্বশেষ শক্তি আমরা 4 জায়গায় দেব, কেন, কারণ 4টা হাইড্রোজেন যুক্ত হবে। 4টা হাইড্রোজেন যদি যুক্ত হয়, দেখি একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, অর্থাৎ যদি দেখি আমরা কার্বনের 2 2 4 6 আর 2 8, অর্থাৎ কার্বনেরও সর্বশেষ শক্তি স্তরে কয়টি, তাহলে অষ্টক পূর্ণ হয়ে গেল। এবং হাইড্রোজেন যদি দেখি, দেখো এটারও দ্বিত্ব,
এটারও দুইটা, এটারও দুইটা, এটারও দুইটা, তাহলে হাইড্রোজেন দ্বিত্বপূর্ণ হয়ে গেল। তাহলে কার্বনটা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, এবং হিলিয়াম তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, এবং হাইড্রোজেন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তাহলে আমরা বুঝতে পারতেছি কিনা যে সমযোজী বন্ধনটা কি। তাহলে যে কোনো সমযোজী বন্ধন আমরা আগে যদি বন্ধন গঠন আগে আসে তাহলে আমরা আগে চিহ্নিত করবো কোনটা কি ধাতু কোনটা অধাতু। ধাতু অধাতু মিলে হয় আয়নিক, আর অধাতু প্লাস অধাতু মিলে হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে আমরা অ্যানসার করতে পারবো যে কোনটা কি বন্ধন হবে, ডায়াগ্রাম বা এরপরে কি লিখতে হবে, একটু বাংলা লিখতে হবে যে এই যে সেম আগের মতোই আমরা যা করছি সেটাই, যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, আর কার্বনের সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন। হাইড্রোজেনের দ্বিত্বপূর্ণের জন্য একটি ইলেকট্রন দরকার, আর কার্বনের অষ্টক পূর্ণের জন্য চারটি ইলেকট্রন দরকার। তাহলে বলতে পারি যে চারটি হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে অষ্টক পূর্ণ করবে। বুঝতে পারতাছি কিনা? এটুকু আমরা বাংলা লিখে দিলে 3 এ 3 মার্ক দিতে বাধ্য থাকবে। এরপর আমাদের আছে হচ্ছে দেখি সমযোজী বন্ধনের আমাদের এরপরে হচ্ছে আমাদের আছে অণু গঠন প্রক্রিয়া। অণু গঠন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অণু গঠন প্রক্রিয়া থেকে আমাদের এই সমযোজী বন্ধনের অণু গঠনটা হবে সমযোজী বন্ধনের মধ্যে অণু গঠন প্রক্রিয়া, অণু গঠন প্রক্রিয়া। অণু গঠন প্রক্রিয়া থেকে আমাদের অনেক ধরনের নাম্বার এসে থাকে। কিরকম আমরা এর আগে বলছিলাম যে অণুটাকে একটু আগে পড়ছিলাম, যেমন কি কি অণু যেগুলো নিচে আমরা কি দিতে পারি, আর 2 থাকে তাকে আমরা কি বলতে পারি অণু। আর কোনগুলো নিচে 2 থাকে, যেমন গ্যাস, যেগুলা গ্যাসীয় পদার্থ সেগুলো নিচে কি থাকে 2 থাকে, যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। আবার গ্রুপ পর্যায় সারণীতে গ্রুপ 17 নাম্বার মূল্য হ্যালোজেন গ্যাস, যেমন কি কি আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ এগুলো নিচে আমরা কি দিতে পারি 2। যেমন অণু গঠন প্রক্রিয়া যদি বলতে চাই তাহলে দেখো কি আছে আমাদের, প্রথমে আছে হাইড্রোজেন অণু, তারপরে হচ্ছে আমাদের কি আছে অক্সিজেন, এই যে 2 তে এগুলো হচ্ছে আমাদের অণু। এরপরে আমাদের আছে হচ্ছে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো সবই আমরা কি বলতে পারি অণু। সেই অণু গঠন প্রক্রিয়াটাকে এখন আমরা ব্যাখ্যা করব। আর এই অণু গঠন প্রক্রিয়া থেকে আমাদের অনেক কোশ্চেন এসে থাকে যে উদ্দীপকের মৌলটি অণু গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করব। আর এটা আমাদের কি করতে হয় প্রথমে কিরকম, যেমন যদি প্রথমটা করি হাইড্রোজেন, যে আমরা জানি হাইড্রোজেনের যদি করি তাহলে হাইড্রোজেনের অণু গঠন প্রক্রিয়া হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, আমরা জানি হাইড্রোজেন যেমন কি হাইড্রোজেনের মধ্যে অর্থাৎ হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু গঠন করে। আর আমরা যদি অণু সংজ্ঞাটা বলতে চাই, এর আগের ক্লাসে বলছিলাম যদিও যে এক বা একাধিক পরমাণু যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা কি বলতে পারি অণু বলতে পারি। আর সেই বন্ধনটা হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন। কিরকম, তাহলে হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন দেখি, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর থাকে একটি, এখানে থাকে কয়টি, একটি দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু গঠন করবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন একটা। দেখি এখন যদি আমরা হিসাব করি, দেখি যে এই হাইড্রোজেনের বেলায় দুইটা, আবার এই হাইড্রোজেনের বেলায় কয়টা, দুইটা। তাহলে অণু গঠন প্রক্রিয়াটা হাইড্রোজেন আমাদের খুবই সহজ অণু গঠন, অর্থাৎ উভয় একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্থানে দ্বিত্বপূর্ণ করে। তাহলে হাইড্রোজেন অণু গঠন প্রক্রিয়া খুবই সহজ। যদিও এটা আমাদের একটু কম আসে, সবথেকে বেশি আসে হচ্ছে আমাদের কয়টা, এই চারটা, এই চারটা অণু গঠন প্রক্রিয়াটা আমাদের সব থেকে বেশি আসে। বোর্ড কোশ্চেন আমরা খুললেই দেখতে পারবো যে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এই চারটা অণু গঠন প্রক্রিয়াটা আমাদের কি প্রায় সব বোর্ড কোশ্চেনে আমাদের এই অণু গঠন প্রক্রিয়াটা আসছে। হাইড্রোজেন যদি আসে না, ব্রোমিন, আয়োডিন এগুলো আমাদের আসে না, বাকি লাগে চারটা। এখন আমরা দেখি গুরুত্বপূর্ণ সবথেকে অণু গঠন প্রক্রিয়া অক্সিজেনে চলে যাই। অক্সিজেনের বেলায় কি হবে, এই যে সেম অক্সিজেন সমান সমান কি হবে, দুটো অক্সিজেন পরমাণু, অক্সিজেন প্লাস অক্সিজেন, সেটা কি হবে আমরা যদি দেই তাহলে প্রথমে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি এবং সর্বশেষ শক্তি স্তরে 6টি, 2টি,
6টি প্লাস আরেকটা অক্সিজেন 2টি 6টি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টি? 6টি। আর তার অষ্টক পূর্ণের জন্য কি দরকার? 2টি ইলেকট্রন দরকার। তাহলে অক্সিজেন কি করবে? অক্সিজেন হচ্ছে 2টি করে ইলেকট্রন শেয়ার করবে, দুটা পরমাণু 2টি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করবে। সেটা কিরকম ভাবে যদি আমরা দেখি, তাহলে অক্সিজেন হ্যাঁ এই পাশে আমরা দিব হচ্ছে কয়টা, যদি আমরা ইলেকট্রনটা একটু এই পাশে দিই দেখতে সুন্দর দেখাবে। অর্থাৎ হ্যাঁ আর দুইটা আমরা এখানে দেব। কেন? কারণ হচ্ছে 2টি ইলেকট্রন করে শেয়ার করবে। আমরা অক্সিজেন যদি এখানে আরেকটা দেই, অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা হবে? 6টা। প্রথম 2টা আমরা এখানে দিলাম আর বাকি 2টা এর ভিতরে দিলাম। এখন যদি আমরা দেখি, মনে মনে ধরলাম এটা আমাদের নাই। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টি? একটি, এখানে 4টি আর এই দুটি 4টি। তাহলে অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। আমরা যদি আবার এদিকে ক্যালকুলেশন করি, এই 4টি আর এই দুটি 4টি, অর্থাৎ এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম অনুগঠন প্রক্রিয়াটা কি। অর্থাৎ অনুগঠন প্রক্রিয়া বুঝতে হলে আগে দরকার হচ্ছে কয়টি করে ইলেকট্রন দরকার, যে অষ্টক পূর্ণের জন্য কয়টি ইলেকট্রন দরকার, যে কয়টি ইলেকট্রন দরকার ওই কয়টি ইলেকট্রন সে কি করবে? শেয়ার করবে। যেমন হচ্ছে আমাদের এর আগে যেমন এরপর আছে আমাদের কি নাইট্রোজেন। নাইট্রোজেন তোমরা বাসায় করবা, আমি একটা দেখাই দিই, ফ্লোরিনেটটা দেখাই দিই। ফ্লোরিনটা দেখলে আমরা ক্লোরিনেটটা পাবো। গ্রুপ 17 নম্বরের সবগুলো একই। যেমন হচ্ছে যদি দেখি ফ্লোরিনেটটা যদি দেখি ক্লোরিনেট পাবো, তাহলে আমরা ফ্লোরিনেটটাই করি। ফ্লোরিনের অনুগঠন কি হবে? এই যে সেম, দুটা ফ্লোরিন পরমাণু মিলে একটা ফ্লোরিন অণু গঠন করবে। তাহলে ফ্লোরিন, দুটা ফ্লোরিন পরমাণু দেই, প্রথমে 2টি আর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে। আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। আর যদি ইলেকট্রন বিন্যাস করি ফ্লোরিন 9, তাহলে 1s 2s 2p 2 2 5, অর্থাৎ 7টি। আমরা প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 7টি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সাথে দেখতে পেলাম ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 7টি ইলেকট্রন। আর অষ্টক পূর্ণের জন্য দরকার কয়টি? 1টি। তাহলে সে অবশ্যই 1টি করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে দুটো ফ্লোরিন প্লাস ফ্লোরিন হ্যাঁ, তাহলে হচ্ছে 7টি, 8টা, আমাদের 7টি করে হয়ে গেছে। এখন কিরকম ভাবে 2টি এখানে 2টি, হ্যাঁ 6টি হয়ে গেল। আমরা একটু বড় করে দেই, কারণ এখানে ইলেকট্রন শেয়ার করবে, তো হচ্ছে বড় দিলে হচ্ছে একটু সুন্দর দেখায়। ফ্লোরিন 6টি আর এখানে দেবো 1টি, কারণ একটা ইলেকট্রন সে কি করবে? শেয়ার করবে। হ্যাঁ 6টি, অর্থাৎ এই ফ্লোরিনের কয়টা হবে? এই একটা আমরা ভিতরে দেব। এখন যদি আমরা হিসাব করি, এই ফ্লোরিন আমরা ধরলাম মনে মনে নাই, অর্থাৎ এই ফ্লোরিন যদি ক্যালকুলেশন করি সর্বশেষ শক্তি স্তর কয়টি হবে? 2টি 2টি 4টি 6টি আর 2টি 8টি। ফ্লোরিনের 8টি। আবার এই ফ্লোরিন যদি হিসাব করি, এই ফ্লোরিনের 2টি, এই ফ্লোরিন 2টি 4, 2 4 6 আর এই যে 2টি 8টি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের কি অষ্টক পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ অনুগঠন প্রক্রিয়াটা আমাদের কি উভয়ের অষ্টক পূর্ণ হইতে হবে। তাহলে কয়টি করে ইলেকট্রন শেয়ার করছে? এই যে 1টি। আর এগুলোর বলা হয় কি বন্ধন জোড় ইলেকট্রন। এগুলোর বলা হয় কি বন্ধন জোড় বা বন্ড পেয়ার। আর এগুলার কি বলা হয়? মুক্ত জোড় ইলেকট্রন বা নন পেয়ার ইলেকট্রন। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে গেলে একটু ভালো করে বুঝবো কোনটা বন্ড পেয়ার কোনটা নন পেয়ার। বা একটা দেখা যাচ্ছে যৌগে কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে, কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এগুলো আমাদের এমসিকিউতে অনেকেই এসে থাকে। জাস্ট আমরা অর্থাৎ যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে থাকে তাকে আমরা বলতে পারি বন্ধন জোড়, আর যেগুলো কি বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। যেমন
ফ্লোরিনের এখানে একটা এই 6টা আছে আমাদের মুক্ত ইলেকট্রন, আর এই দুইটা হচ্ছে কি আমাদের বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে কোনটা বন্ধন জোড় কোনটা মুক্ত জোড় সেগুলো আমরা শিখতে পারলাম। তাহলে এই অণু গঠন প্রক্রিয়া থেকে আমাদের অনেক ধরনের কি গ নাম্বারে এসে থাকে 3 মার্কের জন্য যে অণু গঠন প্রক্রিয়া কি ব্যাখ্যা করো, বা উপরের ফ্লোরিনের যে অণু গঠন প্রক্রিয়া। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে একটু বলে দিই। নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের হবে কি 2, কয়টা পরমাণু, দুইটা, নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস হয়, নাইট্রোজেন আমরা জানি কত, প্রথম শক্তি স্তর হচ্ছে আমাদের কয়টি, দুটি, এবং পরবর্তী শক্তি স্তরে আমাদের কয়টি থাকে, 5টি। তাহলে নাইট্রোজেন সর্বশেষ শক্তি স্তরে কয়টি, 5টি ইলেকট্রন, আর তার অষ্টক পূরণের জন্য কয়টি দরকার, 3টি। তাহলে নাইট্রোজেন 3টি করে ইলেকট্রন শেয়ার করবে। একটু এখানে আমরা একটা করে দুটা করে করছি অক্সিজেনের বেলায়, আর নাইট্রোজেনের বেলায় কয়টি হবে, 3টি করে ইলেকট্রন। আর 3টি করে ইলেকট্রন শেয়ার করে তার কি সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে আমরা বুঝতে পারতেছি কিনা যে এই আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন থেকে অনেক ধরনের হচ্ছে কি আমাদের গ নম্বরে 3 মার্কের এসে থাকে। আর এগুলোর শেষে আমরা একটু বাংলা লিখবো যে কি, প্রথমে যে কোনো বন্ধন গঠন বা অণু গঠন চাইলে আমরা প্রথমে দেব কি ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস দেওয়ার পর হচ্ছে আমরা কি একটু ডায়াগ্রামটা আর্ট করব। ডায়াগ্রাম আর্ট করার পর একটু বাংলা লিখতে হবে যে আমরা যে ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে, যে ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, আর সে তার অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন দরকার। তাহলে দুটি ফ্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করবে এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এইটুকু লিখে দিলেই আমাদের মোটামুটি আনা। তাহলে আমাদের এটা নরমালি গ নাম্বারে 3 মার্কের জন্য এসে থাকে। তাহলে 3 মার্ক দিতে বাধ্য থাকবে যে এইটুকু যদি এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম আর একটু বাংলা লিখতে পারো, যে 3 মার্ক দিতে বাধ্য থাকবে স্যার। বুঝতে পারতেছি তাহলে। আর এই টপিকটা যে ভালো করে বুঝবা সে হচ্ছে আমাদের কি এই অধ্যায় থেকে সব ধরনের সিকিউ করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পরের কোনো ভিডিওতে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।